অনেকদিন আগের কথা। রামপুর নামক একটি গ্রামে রাজু তার সৎমা লতা ও সৎ ভাই পিঙ্কুর সাথে বসবাস করত। পিঙ্কু আর লতা দুজনেই অনেক খারাপ স্বভাবের ছিল। তারা রাজুকে একটুও পছন্দ করত না। রাজুর বাবা শহরে চাকরি করত, আর রাজুর বাবা যখন বাড়িতে আসতো তখন লতা আর পিঙ্কু রাজুর সাথে খুব ভালো ব্যবহার করত। আর যখন রাজুর বাবা শহরে চলে যেত তখন তারা রাজুর উপর আবার অত্যাচার করা শুরু করত। রাজু কাজ করতে গিয়ে যদি কোনো ভুল করত তখন তারা রাজুকে অনেক মারধর করত, আর খাওয়ার জন্য রাজুকে বাসি খাবার খেতে দিত এবং পরার জন্য ছেঁড়া পুরনো কাপড় দিত। কিন্তু কখনো রাজু তার বাবাকে তার সৎমা ও সৎ ভাইয়ের অত্যাচারের কথা বলতো না, চুপচাপ তাদের সব অত্যাচার মেনে নিত। এভাবেই দিন কাটছিল। একদিন লতার কাছে শহর থেকে ফোন আসে। হ্যাঁ, আমি রমেশের স্ত্রী। কি, রমেশ মারা গেছে? না, এটা হতে পারে না। মা, কি হয়েছে? তুমি এভাবে কান্না করছো কেন? অপয়া কোথাকার, তোর জন্যই তোর বাবা আমাদের ছেড়ে চলে গেছে। যদিও ওই বুড়োটাকে আমার কোনো দরকার ছিল না, কিন্তু এখন ঘরে খরচা কে চালাবে? আর আমার ছেলে শপিং ঘোরাফেরা কিভাবে করবে? ওই বুড়োটাকে তো আমি ওর টাকা দেখে বিয়ে করেছিলাম, আর এখন তো সেও মারা গেছে। এখন ঘরে খরচা কে চালাবে? মা, আপনি এভাবে কথা বলছেন কেন? বাবা আপনাকে কত ভালোবাসতো, আর আপনি তার সম্পর্কে এমন কথা বলছেন। এখন তো সে মারা গেছে, এখন অন্তত তার সম্পর্কে কোনো খারাপ কিছু বলবেন না। এ কথা বলে রাজু কাজ করতে চলে যায়। আর রাজু চলে যাওয়ার পর পিঙ্কু তার মাকে বলে, মা, তুমি এত চিন্তা করছো কেন? রাজু আছে না, ও আমাদের জন্য কাজ করে টাকা আনবে। আর যদি কাজ করতে না চায় তাহলে ওকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবে। আর এখন তো বাবাও বেঁচে নেই, এখন আমরা ওকে দিয়ে যা ইচ্ছে তা করাবো। আরে বাহ, আমার আদরের ছেলে, তুমি তো আমাকে অনেক সুন্দর একটা বুদ্ধি দিয়েছো। আমি তো অযথা টেনশন করছিলাম। অনেক ভালো বুদ্ধি দিয়েছো। এখন ওই রাজু আমাদেরকে কাজ করে খাওয়াবে, আর আমরা বসে বসে খাবো। এ কথা বলে লতা রাজুর কাছে আসে এবং তাকে বলে, শুন অপয়া, তুই আজকে থেকে আমাদের জন্য কাজ করে টাকা আনবি। যদি না করিস তাহলে তোকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিব। আমাদের গ্রামের পাশে যে গ্রামটি আছে সেখানে আমার বোন থাকে। ওদের জমিদার কাজের জন্য লোক রাখে, আর সে ভালো টাকাও দেয়। তাই আজ থেকে তুই জমিদারের বাড়িতে কাজ করতে যাবি। আর শুধু কাজ করবি না, সকাল ভোরে উঠে বাড়ির সব কাজ করে জমিদারের বাড়িতে কাজ করতে যাবি। আর সন্ধ্যায় এসে আমাদের জন্য খাবার তৈরি করবি। কি বলেছি, বুঝেছিস? মা, আমি বাহিরের কাজ করতে তো যেতেই পারবো, কিন্তু মাঠের কাজে অনেক পরিশ্রম করতে হয়। সকালে উঠে ঘরের কাজ করব, আবার জমিদারের বাড়িতে কাজ করতে যাব, আবার সন্ধ্যায় এসে আপনাদের জন্য খাবারও তৈরি করব। এটা তো আমার জন্য অনেক বেশি কাজ হয়ে যায় না? তাই বলছি কি, ঘরের কাজগুলো আপনি করে নিয়েন, আর বাইরের কাজ আমিই করব। রাজুর মুখে এসব কথা শুনে লতার অনেক রাগ উঠে যায়, আর রাজুকে অনেক জোরে একটি থাপ্পড় মারে এবং বলে, তোর এত বড় সাহস, তুই আমাকে ঘরের কাজ করার জন্য বলছিস? তুই আবার এই কথা বললে তোকে অনেক মারবো। আর ঘরের কাজ তুই একাই করবি, আর বাইরের কাজও তুই করবি। আর আমি আর আমার ছেলে ঘরে বসে বসেই খাবো। বেশি কথা বললে তোকে ঘর থেকেই বের করে দিব। বেচারা রাজু চুপচাপ নিজের সৎ মায়ের কথা মেনে নেয়, কেননা রাজু ভালো করে জানতো যদি ও সৎ মায়ের কথা না শুনে তাহলে লতা তাকে অনেক মারধর করবে। এজন্য রাজু চুপচাপ নিজের সৎ মায়ের কথা মেনে নেয়। আর রাজু সকাল 4টা বাজে উঠে ঘরের সব কাজ করে, আর তারপর জমিদারের কাছে কাজ করতে চলে যায়। সন্ধ্যায় কাজ শেষ করে রাজু বাড়ি ফিরে এসে লতা ও পিঙ্কুর জন্য খাবার তৈরি করে এবং টেবিলের উপর খাবারগুলো রেখে তাদের সাথেই খাবার খেতে বসে। তখন পিঙ্কু রাজুকে বলে, ওই চাকরের বাচ্চা, তুই টাকা কামাস তো কি হয়েছে? তার জন্য কি তুই আমাদের সাথে একই টেবিলে খেতে বসবি? তুই এই বাড়ির চাকর, আর চাকর চাকরের মতোই থাক। আর যখন আমাদের খাবার খাওয়া শেষ হয়ে যাবে তখন আমাদের খাবার শেষে যা পড়ে থাকবে তাই খেয়ে নিবি। কি বলেছি, বুঝেছিস? এ কথা বলে লতা ও পিঙ্কু হাসতে থাকে।
খাবার খেয়ে তারা দুজন ওখান থেকে চলে যায়। সেখানে যা খাবার বেঁচে যায় তা রাজু খেয়ে নেয়। এরপর রাজু নিজের মা বাবাকে মনে করে কান্না করতে থাকে। মা, প্রথমে আপনি আমাকে ছেড়ে চলে গেলেন, তারপর বাবা আমাকে ছেড়ে চলে গেল। আপনাদের যাওয়ার পর সৎ মা আমার উপর অনেক অত্যাচার করে। তারা আমাকে দিয়ে সারা দিন ঘরের সব কাজ করায়, তবুও আমাকে ভালো করে খাবার খেতে দেয় না। যদি আপনারা আমার কাছে থাকতেন তাহলে তো আর আমাকে এত কষ্ট করতে হতো না। এভাবে রাজু তার মা বাবাকে মনে করে অনেক কান্না করতে থাকে। পরদিন সকালে রাজু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ঘরের সব কাজ করে। কাজ শেষে রাজু অন্য গ্রামে জমিদারের ক্ষেতে কাজ করতে চলে যায়। রাজুকে অন্য গ্রামে যাওয়ার জন্য একটি জঙ্গল পার হতে হয়। রাজু হাঁটতে হাঁটতে দেখতে পেল একজন বৃদ্ধ লোক কিছু জিনিস নিয়ে যাচ্ছিল। তখন রাজু সেই বৃদ্ধ লোকটিকে দেখে বলল, দাদু, আপনার কাছে তো অনেক জিনিসপত্র আছে, আপনি এগুলো নিয়ে একা যেতে পারবেন? দিন, আমার কাছে দিন, আমি এই জিনিসপত্রগুলো আপনার বাড়িতে পৌঁছে দিয়ে আসি। বাবা, তুমি কত ভালো ছেলে। আমি অনেক দূর থেকে এসেছি, আর আমি অনেকের কাছে সাহায্য চেয়েছি, কিন্তু কেউ আমাকে সাহায্য করেনি। শুধু তুমি একজন যে আমাকে সাহায্য করার জন্য এগিয়ে এসেছ। তুমি অনেক ভালো ছেলে বাবা, তুমি অনেক ভালো ছেলে। রাজু ওই বৃদ্ধ লোকটিকে সাহায্য করে তার সব জিনিসপত্র তার বাড়িতে পৌঁছে দেয় এবং তাড়াতাড়ি জমিদারের কাজ করার জন্য রওনা হয়। কারণ ওই বৃদ্ধ লোকটিকে সাহায্য করতে করতে অনেকটা সময় কেটে গিয়েছিল। রাজু জমিদারের জমিতে তাড়াতাড়ি যাওয়ার জন্য অন্য আরেকটি রাস্তা দিয়ে যাচ্ছিল। তখন হঠাৎ একটি গাছ থেকে কথার আওয়াজ বের হচ্ছিল। এখানে কেউ কি আছো? আমার কথা কি শুনতে পাচ্ছ? আমি খুব তৃষ্ণার্ত, কেউ কি আমাকে একটু পানি পান করাতে পারবে? রাজু গাছের কথা শুনে তাড়াতাড়ি নদী থেকে পানি এনে গাছের শিখরে ঢেলে দেয়। তখন ওই গাছটি খুশি হয়ে রাজুকে বলে, রাজু, তুমি অনেক ভালো ছেলে, তোমার মন অনেক বড়। তুমি কাজ করতে যাচ্ছিলে, তবুও তুমি ওই বৃদ্ধ লোকটিকে সাহায্য করেছ। আবার যখন আমার আওয়াজ শুনেছ তখন আমাকে সাহায্য করেছ। তুমি অনেক ভালো, আমি খুব খুশি হয়েছি। আমি তোমাকে একটি জায়গার নাম বলছি যেখানে জাদুর দুটো নদী আছে, একটি সোনার নদী আর একটি রূপোর নদী। তুমি সেখানে যাও, সেখানে গেলে তুমি অনেক ধন সম্পত্তি পাবে। এ কথা শুনে রাজু অনেক খুশি হয়ে যায়। কিছুক্ষণ পর রাজু গাছের বলে দেওয়া জায়গায় পৌঁছে যায় এবং সেখানে দুটো নদী দেখতে পায়, একটি সোনার নদী এবং আরেকটি রূপোর নদী। তখন সেখান থেকে সোনার নদীটি রাজুকে বলে, রাজু, তুমি যদি আমার নদীতে ডুব দাও তাহলে তুমি অনেক ধন সম্পত্তি পাবে, কিন্তু তোমাকে আমার একটা সাহায্য করতে হবে। আমার শক্তি দিন দিন কমে যাচ্ছে। এই জঙ্গলে একটি সুন্দর পরী থাকে, তুমি যদি ওই পরীটিকে মেরে ওর রক্ত আমাকে এনে দিতে পারো তাহলে তোমাকে অনেক ধন সম্পত্তি দিব। রাজু, আমারও শক্তি দিন দিন কমে যাচ্ছে। যদি তুমি আমার জাদুর রূপোর নদীতে ডুব দাও তাহলে তোমাকে 1 বছর ধরে 10 জন লোককে সাহায্য করতে হবে, তাহলেই আমার শক্তি আবারও ফিরে আসবে। কিন্তু তার পরিবর্তে আমি তোমাকে কিছুই দিতে পারবো না। যদি তুমি 10 জন লোককে সাহায্য করো তাহলে আমি জীবিত থাকতে পারবো, আর যদি এসব না করো তাহলে আমি কিছুদিনের মধ্যেই মারা যাব। আমি ভেবে নিয়েছি, আমি জাদুর রূপোর নদীতেই যাব। আমার জন্য যদি তোমার ভালো হয় তাহলে আমি অবশ্যই যাব। আমার মা সব সময় বলতো, কখনো লোভ করো না, ধন সম্পত্তি একদিন না একদিন শেষ হয়ে যাবে, কিন্তু তুমি যদি কাউকে সাহায্য করো তাহলে সে তোমাকে সারা জীবন মনে রাখবে আর তোমার বিপদের সময় তোমাকে সাহায্য করবে। তাই আমি রূপোর নদীকেই সাহায্য করব, আমার ধন সম্পত্তি লাগবে না। এ কথা বলে যেই রাজু নদীতে ডুব দিয়ে আবার উপরে আসে তখন সে দেখতে পেল তার সামনে অনেক ধন সম্পত্তি পড়ে আছে। এসব দেখে রাজু আশ্চর্য হয়ে যায়। তখন রূপোর নদী রাজুকে বলে, রাজু, তোমার অবাক হওয়ার কোনো প্রয়োজন নেই। তুমি ধন সম্পত্তির কোনো লোভ করনি এবং আমার সাহায্য করার জন্য এগিয়ে এসেছ। আমি তো শুধু তোমার পরীক্ষা নিচ্ছিলাম, আর তুমি সেই পরীক্ষায় পাশ হয়েছ, এজন্য তোমাকে কিছু ধন সম্পত্তি দিয়েছি।
তুমি এগুলো দিয়ে সারা জীবন খুব সুখে শান্তিতে বসবাস করতে পারবে। এই ধন সম্পত্তি কখনো শেষ হবে না। এ কথা শুনে রাজু অনেক খুশি হয়ে যায় এবং খুশি খুশি বাড়িতে চলে আসে। সৎমা এবং পিঙ্কু রাজুর কাছে এত ধন সম্পত্তি দেখে আশ্চর্য হয়ে যায়। তখন সৎমা রাজুকে বলে, এই চাকরের বাচ্চা, তুই এত ধন সম্পত্তি কোথায় পেয়েছিস? আমাকে তাড়াতাড়ি বল। তখন রাজু তাদের দুজনকে সব কথা খুলে বলে। রাজুর মুখে এসব কথা শুনে সৎমা আর পিঙ্কু লোভে পড়ে যায়। তখন তারা দুজন ওই জাদুর নদীর কাছে যায়, আর জাদুর নদী তাদের দুজনকে ওই একই প্রশ্নগুলো করে, যে প্রশ্নগুলো রাজুকে করা হয়েছিল। তখন পিঙ্কু বলে, মা, আমরা সোনার নদীতেই ডুব দিব, তাহলে আমরা অনেক ধন সম্পত্তি পাবো। আর যদি আমরা রূপর নদীতে ডুব দেই, তাহলে তো আমরা কিছুই পাবো না, উল্টো আমাদের আরো 10 জন লোককে সাহায্য করতে হবে। আর যদি আমরা ওই সোনার নদীকে পরিরক্ত এনে দিতে পারি, তাহলে তো সোনার নদী আমাদের অনেক ধন সম্পত্তি দিবে। এ কথা বলে তারা দুজন সোনার নদীর মধ্যে যখনই ডুব দিল, তখনই সেই নদীটি পাথরের মতো শক্ত হয়ে যায় এবং তারা দুজন সেখানেই আটকে যায়। আর সেখান থেকে বের হওয়ার জন্য অনেক চেষ্টা করে, কিন্তু কোনো মতেই বের হতে পারছিল না। তখন জাদুর সোনার নদী তাদের দুজনকে বলে, তোমরা খুব লোভী, তোমরা তোমাদের লোভের সাজা নিশ্চয় পাবে। তোমরা আজ থেকে এই সোনার নদীর মধ্যেই আটকে থাকবে, আর কখনো এখান থেকে বের হতে পারবে না। এটাই তোমাদের শাস্তি। এভাবেই সৎমা ও তার ছেলে পিঙ্কু তাদের লোভের সাজা পায় এবং অন্যদিকে রাজু রূপর নদীর দেওয়া ধন সম্পত্তি দিয়ে অনেক সুখে শান্তিতে বসবাস করতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি এ পর্যন্তই। আমাদের আজকের এই গল্পটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে ভিডিওতে অবশ্যই লাইক করবে এবং তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।